আমি রাজনীতি একবারই ক্লোজ করে দিয়েছি। আমি আর নির্বাচন করব না, রাজনীতি নিয়ে কথা বলবো না। কি আপনার জন্মের পরে আপনাকে দত্তক দেওয়া হয়েছিল, আসলে এই ঘটনা কি সত্যি? আমি হিরো আলম যতটা লাঞ্ছিত, যতটা অত্যাচারের শিকার হয়েছি, আমার দেখা অন্য কোনো লোক হলে এই জীবনটা ছেড়ে দিত। গিভ এন্ড টেক তাদের সাথেই হয় যারা ওই গিভ এন্ড টেকের যোগ্য। আপনি কি মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছিলেন? না। চেষ্টায় বদলায় পরিচয়, পাল্টে যায় জীবন। কেউ কেউ শূন্য থেকে শুরু করে হয়ে ওঠেন সমাজের পরিচিত মুখ। তাদের জীবনেও থাকে রহস্য। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান আড্ডায়। বরাবর মতো আপনাদের সঙ্গে রয়েছি আমি শফিকুল ইসলাম। আজকে আমার সঙ্গে আড্ডা দিতে উপস্থিত রয়েছেন হিরো আলম এবং তার স্ত্রী রিয়ামণি। দুজনকেই স্বাগত। কেমন আছেন আপনারা? জি ভালো। আজকের এই আয়োজনেই প্রথমবারের মতন কোনো টকশো অনুষ্ঠানে হিরো আলম ভাই এবং তার স্ত্রী দুজনেই উপস্থিত হয়েছেন। তো এই বিষয়টা কেমন লাগছে আজকে দুজনে একসাথে এসে? আসলে টক শোতে সে খুব একটা আসতে চায় না, সে আনইজি ফিল করে যে কি বলবে এরকম, সে বলতে একটু ভয় পায়। তাই আমি কোনো হলে যে যেহেতু তুমি নায়িকা হয়েছো, মিডিয়াতে কথাবার্তা বলো, টক শো করার আমি নাও থাকি কোনোদিন, তোমাকে টক শো হয়তো আসতে হতে পারে, আমি ছাড়াও। তো টক শো যেহেতু সিনেমাতে, নাটকে, গানে তোমাকে এত তুমি সামনে আনতে পেরেছে, টক শোটাও তোমার ভিতর থেকে ভয়টা ভেঙে দেবে, আমরা যদি আস্তে আস্তে তুমি টক শোগুলো করো। তো সেই সাহস করে আমি প্রথমবারে আপনাদের সামনে আর কি তাকে হাজির করেছি। একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম, যখন বিগত দিনের সরকার ছিল তখনও হিরো আলমের উপর বারবার আঘাত হয়েছে, আবার এই সরকার আসলো আবার আঘাত হলো। হিরো আলমকে কেন বারবার আঘাত করা হয়? আসলে হিরো আলমের উপর আঘাত কেন করা হয় আপনি সবাই জানেন। তা আমাদের বাংলাদেশের পৃথিবীতে বলতে সত্য যারা কথা বলে তাদের মনে স্থান দুইটা হয়, হয় তাকে মেরে ফেলে দেওয়া হয়, নাহলে দ্বিতীয় তাকে জেলখানায় রাখা হয়। হিরো আলম প্রতিটা কাজেই সত্যর পথে কথা বলেছে। সে যে কোনো সরকার হোক না কেন, যে কোনো দল হোক না কেন, যে কোনো এমপি মন্ত্রী কোনো ব্যক্তি হোক না কেন, কারণ আমি তাদের পিছে লাগি না। তারা কেউ অন্যায় করলে সেইটা নিয়ে আমি অল টাইম কথা বলেছি। এইটাই আমার সবচেয়ে বেশি অপরাধ ছিল, যে তুমি হলে যে এক পক্ষ দেখছেন যারা ক্ষমতা ছিল তাদের পক্ষে কথা বললে সেটা আমি কিছু বলিনি, সেই পক্ষ চেঞ্জিং হলে মনে করেন তারা বলতে তোমরা তো আমাদের দল যখন ক্ষমতা ছিল আমাদের নিয়ে কথাবার্তা বলেছ। এই যে তাদের একটা আক্রোশ, এই আক্রোশটা মনে করেন ভিতর থেকে যায়। তার উপরে মনে করেন অনেকের হয়তো মনে করেন এই আক্রোশটা আমার উপর মনে করেন অ্যাটাক করার জন্যে মনে করেন সুযোগের অপেক্ষা করে কখন হিরো আলমকে একটা অ্যাটাক করা যায়। সে আমাদের দলকে এ কথা বলেছে, আমাদের এমপিকে কথা বলেছে, আমাদেরকে কথা বলেছে। এই আক্রোশটা তার সুযোগ বুঝে তারা ব্যবহার করে আমার উপর। আচ্ছা, তাহলে কি সবাই আপনার শত্রু হয়ে গেল? শত্রু সবাই হবে। আপনি যদি মনে করেন তেল মারা কথা বলতে পারতাম আমি হিরো আলম, মানুষের মনে করেন আমি তো তেল মারে কথা বলতে পারি না কাউকে, সে অন্যায় করলে তার প্রতিবাদ করি, এই জন্য হিরো আলম সবার শত্রু হয়ে যায়। আচ্ছা, একটু ভাবির কাছে ফিরতে চাই। আপনাদের এই যে প্রেম কাহিনী বা দুজন স্বামী স্ত্রী হয়ে ওঠা, এ নিয়ে অনেক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। তো আসলে পরিচয়টা কিভাবে হয়েছিল ভাইয়ের সঙ্গে? অ্যাকচুয়ালি আমি মিডিয়াতে ছিলাম না, কিন্তু আমার ফ্যামিলিতে আমার বোন, আমার বড় বোন, উনি হচ্ছে সিঙ্গার, গান করে, প্লেব্যাক করেছে। তো যেহেতু আমার আপু মিডিয়াতে ছিল, আলম মিডিয়ার, তো তাদের মধ্যে আর কি পরিচিত ছিল, আপুর মাধ্যমেই আর কি আলমের সাথে আমার পরিচয়। আচ্ছা, এরপর সেই পরিচয় থেকে একটা পরিণয় হলো, সেই গল্পটা যদি বলতেন। অ্যাকচুয়ালি একসাথে চলতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, একটা ভালো বন্ডিং প্রয়োজন, একে অপরকে বোঝা প্রয়োজন। আসলে আমি যখন তার সাথে চলেছি, আমরা একসাথে যখন অনেক শো করেছি, বিভিন্ন জেলায় আমরা শো করেছি, তো আসলে আমি বুঝতে পেরেছি তার জীবনে একজন জীবনসঙ্গী প্রয়োজন আমার মতো। আর সেও বুঝতে পেরেছে যে তার জীবনেও একটা জীবনসঙ্গী প্রয়োজন আমার মতো। তো সেখান থেকেই আমাদের পথ চলা বা ভালো লাগা। শুরুটা কে করেছিল? শুরুটা দুজনেই হয়েছে। কেউ একজন বলেছে তো যে তোমাকে আমার পছন্দ বা ভালো লাগে, এই কথাগুলো শুরুটা কে করেছিল, ভাই না আপনি?
সেটা তো অবশ্যই সব সময় ছেলেদের পক্ষ থেকেই মানে হয়। মেয়েদের মানে বুক ফাটে তবু মুখ ফাটে মুখ না। ফোটে না, রাইট। মেয়েরা আসলে লাজুক টাইপেরই হয়, ছেলেদেরকে ভালো লাগলেও ওটা বলতে পারে না লজ্জার কারণে। তো শুরুটা আসলে আলমই করেছিল। কিভাবে ছিল ভাইয়া সেটা? আসলে ফেসবুকে আর কি ওনার কিছু ছবি অনেক কিছু দেখার পরে তাকে যে আপু মায়া আপু তাদেরকে দেখার পরে আমি দেখতেছিলাম যে ভালো খুবই লুক, তো তাদের সেই হিসেবে আমি তাকে মনে করেন নক দিলাম যে আমার কিছু শো আছে, তুমি কি মিডিয়াতে কাজ করবে কিনা। সে প্রথমে করতে চায়নি, তারপরে কয়েছে ঠিক আছে আপনাকে জানাবো। তারপরে নেক্সট টাইমে শর্ট টাইমে তাকে নক দিলাম, সে তারপরে ঠিক আছে করব। ওই যে শর্ট মনে করেন যে পরিচয় হলো, সেখান থেকে মনে লাগে, সেখান থেকে ভালো লাগা থেকে ভালোবাসা। এই কতদিনের জার্নিটা ছিল আসলে, ভালো লাগা থেকে ভালোবাসা, এই জার্নিটা কতদিনের ছিল? আমাদের প্রায় 3 বছরের বেশি হবে, 4 হ্যাঁ, বছরের 3 কাছে। বছর প্লাস। Plus আর আর কি ভাই। আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আলমের তরফ থেকে যখন আমার অফারটা আসে, কাজের সে যে পরিমাণে আর কি রেমুনেশন দেয় বা পেমেন্টটা দেয়, তার থেকে আমি অনেক বেশি দাবি করেছিলাম। সে সেটাও মেনে নিয়েছিল। আচ্ছা, আসলে মিডিয়াতে আমাদের বেশিরভাগ সময় কি কাজ করতে গেলে একটা জুটির প্রয়োজন হয়। আপনি যখনই মনে করেন যেমন একটা জুটি লাগে, তা আমরা যখন একটা জুটি তৈরি করি, জুটি তৈরি করতে করতে সেই জায়গা থেকে আমাদের মনে করেন একটা ভালো লাগে, ভালোবাসা হয়ে যায়। মিডিয়াতে চলতে গেলে আপনার বেশিরভাগ একটা জুটি লাগে। মানে এমনটাই হলো যে আসলে পেমেন্ট বেশি চেয়েছিল বলে এখন আর পেমেন্ট দিতে হয় না, এখন তো পার্মানেন্ট করে ফেলেছে। না, এখন পেমেন্ট দেয়, এখনো পেমেন্ট দিতে হয়। পেমেন্ট ছাড়া কোনো কাজ নাই এখন। মনে করেন হয়তো তার মনে করেন 10,000 টাকা পেমেন্ট হলে এখন 5,000 টাকা দিতে হয়, মানে একটু ক্লোজ একটা ডিসকাউন্ট পাচ্ছে। একটু দিতে হয়। আচ্ছা, এই কারণে একটু কম দিতে হয় আর কি, কিন্তু পেমেন্ট দিতে হয়। কারণ করছে ধরো মানে একটা প্রশ্নতে আমরা উত্তর দিতে পারি না, যেমন করছে ধরো আমি গেলাম না তোমার প্রোগ্রামে, আমার জায়গার থেকে তুমি অন্য একটা মেয়ে নিতা, তাহলে টাকা দিলা না, আচ্ছা, তাহলে আমাকে পেমেন্ট দিতে হবে। অন্যকে দিতে হচ্ছে, আমি কেন নেব? আমি কেন নিব না? হ্যাঁ, সেই হিসেবে ঘরের লোক ডেকে ডিসকাউন্ট করে আমি 10,000 থেকে 5,000 টাকা। আচ্ছা, আমরা একটু ছোটবেলায় ফিরতে চাই। আমরা যতটুকু জানি আসলে এই গল্পটা সমাজে ছড়িয়ে গেছে বা মানুষ জানে, কখনো আপনি বলেছেন কিনা আমি জানি না, তবে আমি জানতে চাই যে আমি শুনেছি যে আপনি ছোটবেলায় আপনার পরিবার অনেক একটা খারাপ অবস্থাতেই ছিল, তো সেই জায়গা থেকে আপনার জন্মের পরে আপনাকে দত্তক দেওয়া হয়েছিল। আসলে এই ঘটনা কি সত্যি? আসলে ছোটোবেলা তো খুব কষ্টের, আপনারা সবাই আমার জীবন কাহিনী জানেন। আমি খুবই মনে করেন গরিব ঘর থেকে আজকে আলম থেকে হিরো আলম। যখন আমি আমার বাবা দ্বিতীয় একটা বিয়ে করার পরে যখন আমাদের আর্থিক অবস্থা ভালো না, সেই টাইমে আমাকে আর আমার আম্মাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হয়, সেই টাইমে আমরা দিশাহারা হয়ে যাই। বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন রোজগারের জন্যে বিভিন্ন রকম আপনি ব্যবসা শুরু করি। সেখান থেকে ব্যবসা হওয়ার পরে যখন অবস্থা ঘটে ফেলে, ওখান থেকে আমার এলাকারই মনে করেন আমার ফুবু করে বলতেছিল আমরা, তার কোনো সন্তান ছিল না। সেখান থেকে ওখানে আমাকে তারা আর কি পালক করার জন্য ওখানে নিয়ে যায়। সেখান থেকে নিয়ে যাওয়ার পরে থেকে আপনি আস্তে আস্তে জীবনটা একটু পাল্টানো শুরু করলাম। এই থেকে মানে কষ্ট করে একটা সংগ্রাম করে আজকে এতটা আসতে, অনেকে মনে করেন অনেক রকম কথা বলতে পারে জীবনে, মানুষের পিছনে অনেক রকম গালি দিতে পারে, তাকে বকা দিতে পারে, অনেক কথা বলে, কিন্তু একটা লোক পরিশ্রম করে সামনে এগিয়ে যাওয়া কতটাতে কষ্ট যায়, এগিয়ে যেতে পারে তাই জানে মানুষ। আমরা তো দূর থেকে তাকে গালি দেওয়া শিখি, কিন্তু আমরা সহযোগিতা কতটুকু করি? একটা লোকে উপরে উঠতে চাইলে তাকে আমরা কতটুকু সহযোগিতা করি, কিন্তু করি না। আমি হিরো আলম যতটা লাঞ্ছিত, যতটা অত্যাচারের শিকার হয়েছি, আমার কাছে অন্য কোনো লোক হলে এই জীবনটা ছেড়ে দিত। যে আমাকে যতটা মনে করেন টলের শিকার করা হয়েছে হিরো আলমের নিয়ে, নামটা নিয়ে, আমার চেহারা নিয়ে, আমার কথাবার্তা নিয়ে, এখনও অনেকে বলে। আমি কিন্তু এখনও বলা চলে কি আপনি পদে পদেই বারবার বঞ্চিত, লাঞ্ছিত, তারপর আপনি টিকে আছেন? তারপরও টিকে আছি, কারণ আমি দেখেছি শেষ কোটায় এলে আমার কথা বলাটা হয়েছে আপনি বগুড়ার যে একটা আঞ্চলিক ভাষা, এই আমার কথা বলতে গেলে বগুড়া আঞ্চলিক ভাষাটা থেকেই যায় আর কি। এই কারণে অনেকে হয়তো অনেক রকম কথাবার্তা বলে। তো আপনারা বাধা ছাড়া আমি দেখছি যে আমি জীবনে একমাত্র উপর আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গা নাই
আমি কারো সহযোগিতা পেয়েছি। সব জায়গাতে আমি ঠকেছি, লাঞ্ছিত হয়েছি, ও তারপরে মনে করেন মারের শিকার হয়েছে, কিন্তু আমি দেখেছি না, আমি শেষ দেখবো কোথায় শেষ আছে। শেষ দেখার পরে দেখেন আজকে আপনাদের সামনে আজকে কথা বলতেছি, এত আপনি লাঞ্ছিত হওয়ার পরেও নিজেকে সাহস রেখে কিন্তু আজকে কথা বলার সুযোগটা পেয়েছি। এখন এই ধৈর্যটা সবার মধ্যে থাকে না যে আমরা এত দূর যেতে পারবো কিনা। যদি কোনো স্মৃতি মনে পড়ে যে আসলে সেই সময়টা কেমন ছিল, যে বাবার মায়ের আদরটা পাননি, বঞ্চিত হয়েছেন, অন্যের কাছে মানুষ হয়েছেন, সেই সময়টা আসলে কেমন কেটেছে আপনার? আসলে আমরা তো সেই টাইমে আমি তো 2 বেলা খাই, আমরা খেতেই পারিনি। আমরা মানুষের বাসা থেকে খাবার নিয়ে এসে খেয়েছি, তারপরে লাঞ্ছিত হয়েছি। যে এই যখন ওই জীবনটা আমি মনে করি যে আমি এককালীন কী ছিলাম, আজকে আমি কত দূর, এই জন্যে মাঝে মাঝে মানুষের মাঝে কিন্তু কিছু আমি খাবার নিয়ে যাই, তারপরে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কারণ যে যখন একটা লোক না খেয়েছিল সেই কষ্টটা আমি একদিন পার করে এসেছি। এই টাইমে কিছু টাইমে মানুষের পাশে অল টাইমে দাঁড়ানোর চেষ্টা করি যে একবেলা আমি তো খেতে পারিনি, তাহলে ওই লোকটা যখন খেতে না পারছে ছটপট করছে আমরা খাবার জন্যে, এখন সে একটা লোক আমার সামনে দাঁড়িয়ে থাকলে, দেশে ধরেন বন্যা হইতেছে, একটা লোক বিপদে পড়ছে, একটা লোকের বাড়ি ঘর ভেঙে গেছে, কারো বিয়ে হইতেছে না, আমি কেন মানুষের পাশে দাঁড়াই? ওই কষ্ট জীবনটা আমি পার করে এসেছি থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি অল টাইম। আপনার এই যে নির্বাচনের কথা যদি আসে বা বারবার আপনি নির্বাচনে আসেন, সেক্ষেত্রে আমরা জানি যে আপনি প্রথম নির্বাচন শুরু করেছিলেন ইউপি সদস্য হিসেবে এবং আপনার মার্কা ছিল মোরগ, যদি ভুল না করি। তো সেই প্রথমবার নির্বাচনে দাঁড়ানোর কারণটা আসলে কি ছিল? আসলে এলাকায় আমি তো মনে করেন ডিশের বিজনেস ছিল, কেবল বিজনেস। ওই আপনি সেই টাইমে এলাকায় প্রচণ্ড আমার জনপ্রিয়তা ছিল, ভালোবাসা ছিল জনগণের মাঝে। তো সেই টাইমে এলাকার লোক করছে ঠিক আছে, যেহেতু জনগণের প্রতিটা বাড়ি বাড়ি আমি ডিশের লাইন সার্ভিস করবে যাই, তাদের বাসায় যাই, আলাদা একটা এলাকার একটা আমার ভালোবাসা তৈরি হলো। তৈরি হওয়ার পরে আমি সেই টাইমে করলাম কি, এলাকার সবাই মিলে বললো তুমি জনগণের সেবার নিয়ে তুমি করো, ইউনিয়ন পরিষদ নির্বাচন করো। ওই যে নির্বাচনে করা শুরু করলাম, যে ঠিক আছে দেখি নির্বাচন করে কেমন হয়। আমি সেইবারে নির্বাচনে আমাকে ওখানে 8 জন লোক ক্যান্ডিডেট ছিল, আমি এর মধ্যে 2 আপনি সেকেন্ড পজিশনে যাই, অনলি 16 ভোটে আপনি ফেল করি। ফেল করার পরে কিছুদিন পরে মনে করেন 2016 শেষের দিকে আমার একটা ভিডিও ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পরে সেই টাইমে আলম থেকে হিরো আলম হওয়ার পরে 2018-তে যখন জাতীয় সংসদ নির্বাচন, সেই টাইমে অনেকে বলেছিল আপনি কি ভবিষ্যৎ নির্বাচন করবেন কি না। আমি বলেছিলাম ভবিষ্যতে নির্বাচন করি তো বড় ধরনের কোনো নির্বাচন করব, ছোট কোনো নির্বাচন দাঁড়াবো না। তারপরে জাতীয় সংসদ নির্বাচনে আসলো 2018-তে জাতীয় সংসদ নির্বাচন করি। নির্বাচন করার উদ্দেশ্য মানুষের পাশে কিছু কাজ করার চেষ্টা করি, যে আমি হয়তো আমার তরফ থেকে 100 পরিবার 200 পরিবার নিজস্বভাবে মানুষের পাশে দাঁড়ায়। একটা জায়গা হয়তো অর্জন করতে পারলে আমি হয়তো সেখান থেকে 200-500 পরিবার মনে করেন সহযোগিতা করতে পারি। মানুষের অনুপ্রেরণায় বারবার নির্বাচনে এসেছি। তাছাড়া আমি তো মনে করি নির্বাচনে কেন আসবো, যে আমার তো কোনো পিছনে কোনো লোক ছিল না। একটা প্রশ্ন যদি করি, বাংলাদেশে আসলে নির্বাচনে আসার জন্য কোনো যোগ্যতার মাপকাঠি নাই। আপনার কাছে কি মনে হয় যে আসলে নির্বাচনে আসার জন্য নিজের জায়গা থেকেও যতটুকু যোগ্যতা প্রয়োজন ততটুকু আপনি অর্জন করতে পেরেছেন? আসলে আমরা আগে যোগ্যতা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছিল, এটা একটা দাম দিতেছিল, মানে একটা যোগ্যতা ব্যক্তি হলে কিন্তু অনেকে অনেক জায়গায় সব কাজ করেনি। এখন বর্তমান যে নির্বাচনগুলো হয়, যে যারা এমপি মন্ত্রী হয় তাদের কোনো যোগ্যতাই লাগে না। সে এলাকার সন্ত্রাসী হোক, সে গার্মেন্টস ফ্যাক্টরি হোক, সে এলাকার মাছ ব্যবসায়ী হোক, টাকা আছে কিনা, টাকা থাকলে কিন্তু সে যোগ্যতা ব্যক্তি হয়ে যায়, তাকে যোগ্যতা নিয়ে আসে। এই জিনিসটা যখন থাকে তখন তার মনে হয় না যে বর্তমানে আমরা পরিস্থিতি যা দেখেছি এই জায়গায় তার যোগ্যতার কোনো মূল্য নেই আছে। সেই জায়গা থেকে নিজেকে কোন জায়গায় দেখেন? আসলে দেখেন, আমার তো মনে করেন নির্বাচন করার মতো এবং অনেক কিছু করার মতো যোগ্যতা নাই, কারণ আমি খুব একটা লেখাপড়া করতে পারিনি, আর্থিক সহযোগিতা নাই, এবং আমার পিছনে মামা খালু তার কারো মনে করেন শক্তি ছিল না ব্যাগিনে যে আমাকে সহযোগিতা করবে, এইটাও ছিল না। আমি তার মাঝেও চেষ্টা করেছি যে মানুষের জন্য আমাকে কিছু করতে মন চায়, তা আমার যেটুকু আমার নিজের মধ্যে প্রতিভা, সাহস, সহযোগিতা করার মতো এইটাই নিয়ে আমি মনে করেন যোগ্য, এই বিষয়গুলো নিয়ে যোগ্য মনে করে মানুষের সামনে দেওয়ার চেষ্টা করি, নির্বাচন করার চেষ্টা করি, জনগণকে ভালোবাসি বলে। আচ্ছা, ভালোবাসি। একটু ভাবির কাছে ফিরতে চাই।
এই যে আপনাদের একটা সম্পর্ক এগিয়ে গেলেন, আসলে এই সম্পর্কটা কি ভাই হিরো হয়েছে বিধায় বা তার একটা পরিচিতি আছে বিধায় কি আপনাদের সম্পর্কটা এত দূর এসেছে? হিরো কি সে বাংলাদেশে একজন? আরও তো 10টা হিরো আছে। যদি হিরো হিসেবেই যদি সে হিরো হয়েছে সেজন্যই যদি তার সাথে সম্পর্ক করতাম, তাহলে আরও 10টা হিরো আছে, তাদের সাথে করতাম, তার সাথে কেন? কি এমন আলাদা আছে ভাইয়ের মধ্যে, কি কোন জায়গাটা আসলে আপনাকে টাচ করে গেছে যে এজন্য তাকেই প্রয়োজন? আসলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভাগ্য। হয়তো আমার ভাগ্যেই লেখা ছিল তার সাথে সম্পর্কটা হবে, তার ঘরণী হব, এটা ভাগ্যেই লেখা ছিল, এই জন্য হয়েছে। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে তো ছোটবেলার গল্প জানলাম, আপনারটা একটু জানতে চাই, আসলে কোথায় কিভাবে বড় হলেন? আলমের ছোটবেলা নিয়ে সবাই কম বেশি জানে, যদিও আমারটা মানুষ জানে না, আজকে জানাতেই হবে। দর্শক জানতে চায়, আসলে খুঁজতে চায় যে আসলে রিয়ামণি কে, কোথা থেকে সে আসলো। আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে বরিশাল, আমার জেলা হচ্ছে বরগুনা, যেহেতু আলমের বগুড়া, আমার বরগুনা। মতে মিল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিল আছে, কিন্তু ওরটা হচ্ছে ওই প্রান্তে, আমারটা হচ্ছে এই প্রান্তে, দুই প্রান্তে। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে ছোটবেলা থেকে ঢাকা শহরেই বড় হয়েছি, পড়াশোনাও ঢাকাতেই। এই তো ফ্যামিলি নিয়ে খুব ভালোই ছিলাম, এখনও আছি। আমরা 6 ভাই বোন, আমি বোনদের মধ্যে ছোট, আমার ছোট 2টা ভাই আছে, এই তো। আচ্ছা, মানে কোনো স্মৃতি আছে কিনা ছোটবেলার যেটা আসলে এখনো আপনাকে কষ্ট দেয়, বা যে স্মৃতিটা মনে পড়লে এখনো একাকিত্বে কাঁদেন, এমন কোনো স্মৃতি কি আছে? হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে খুবই হচ্ছে লজ্জিত, ছোটবেলার একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে গিয়ে কি, 4 বোন আমরা, আমি সবার ছোট। আমাকে আম্মু খুব ভালোবাসতো, যথেষ্ট পরিমাণে স্নেহ করতো এবং ভালোবাসতো। তো হুট করে একদিন হয় কি, আম্মু রাগের মাথায় আমাকে একটা থাপ্পড় মারে। সেই জের ধরে আমি বাসা থেকে বের হয়ে চলে যাই আমার বান্ধবীর সাথে, আমার বান্ধবীর বাড়িতে চলে যাই। সেটা আমার ফ্যামিলির কেউই জানতো না আমি কোথায় আছি। প্রায় 15 দিন যাবৎ আমার ফ্যামিলি আমাকে হন্যে হয়ে খুঁজতেছিল, আর আমি আমার বান্ধবীর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলাম, খুব চিল মুডে ছিলাম। কিন্তু অপর প্রান্তে আমার মা ঠিকভাবে খেতে পারেনি, ঘুমাতে পারেনি। আমার মা একদম মানসিক রোগী হয়ে গিয়েছিল, যেহেতু আমি ছোট ফ্যামিলির, আমাকে অনেক ভালোবাসতো আমার মা। তো লাস্ট 15 দিন পর আমাকে খুঁজে পায়, আর আমি দেখতে পাই যে মার চোখে হাহাকার, মানে সন্তান হারানোর যে কষ্টটা আমি মার চোখে দেখি। ইভেন মা আমার চোখের সামনে, আমার চোখে চোখ রেখে বলে, তুমি এটা কিভাবে পারলে? তুমি কি ভুলে গেছো তোমার আম্মু তোমাকে কত ভালোবাসে? তুমি কি ভুলে গেছিলা তোমার আম্মু তোমাকে ছাড়া না খেয়ে আছে? কিভাবে পারলে তুমি? মানে এই বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত। আর আমি আম্মুকে বলতে চাই একদমই সরি, রিয়েলি সরি, ছোট ছিলাম, ভুল করেছি। এই ভুল আর নয়। আচ্ছা, আলম ভাই, আপনার কাছে ফিরতে চাই, ছবি তো একে একে 10টি করে ফেলেছেন, নেক্সট ছবি কবে আসছে? নেক্সট ছবি আমাদের নতুন বছরে প্রথম দিকে আমরা রিলিজ করার টার্গেট আছে। সিনেমা আমাদের আরও 4টে কমপ্লিট অলরেডি। আমরা নতুন বছরে প্রথম দিকে আমরা একটা ছবি রিলিজ করবো আবারও। সেই কাহিনী যদি কিছু একটা বলা যায়, আসলে কি নিয়ে? প্রথমে আমাদের দ্বিতীয় সিনেমাটা আপনি যে এখন নতুন বছরে যেটা রিলিজ করবো, সিনেমার নাম হলো যে আইলে চোরা, একটা চোরের গল্প। এটা ফুল আপনি ফানি ভিডিও আর কি সিনেমাটা। আরও 2টা সিনেমা আছে, বৌদ্ধমের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট, আরও কটা সিনেমা আমরা রেডি আছে। তো আমরা আইলে চোরাটা ফুল একটা আপনি কমেডি সিনেমাটা, তো দর্শকটা ব্যতিক্রম কিছু, ওটার মধ্যেও রিয়ামণি আছে নায়িকা, তারপরে চিত্রনায়িকা একা আছে, কাজিয়াত আছে, মেহেদি ভাই, আর অনেকে এই সিনেমাতে আছে। এই নামের সামনে হিরো জুড়ে দেওয়া, এই বুদ্ধি বা পরামর্শ কে দিয়েছিল, বা কখন এসেছিল এরকম চিন্তা? আসলে আমার তো পদবি অনেক কটা ছিল। প্রথমে যখন এলাকায় যখন ডিশের বিজনেস করে ডিশ আলম চেনে, তারপরে মনে করেন যখন নির্বাচন করে মেম্বার আলম চেনে, যখন মনে করেন রাজনীতি করে এমপি হিরো আলম চেনে, গান গাইলে শিল্পী হিরো আলম বলে, কবিতা লিখলে কবি বলে, তো নামের তো অনেক করা হয়ে গেল। যে যখন আপনি হিরো আলম হওয়ার ভাইরাল হলাম, ফেসবুক ইউটিউব একটা খুলবো, কী নামে খোলা যায়, তো কী নামে খোলা যায়, তো নিজেকে আমি হিরো ভাবি আর কি, ভালো লাগে আর কি হিরো ভাবতে।
এতে সেটা আমি চিন্তা ভাবনা করলাম তাহলে হিরো আলম নামে আমরা ফেসবুক আইডি ইউটিউবটা খুললাম। আচ্ছা খোলার পরে সেইটা মনে করেন আমি নিজেকে হিরো ভাবতেছিলাম। এই হিরো নামটা আমার নিজের দেওয়া, আচ্ছা কোনো ব্যক্তিগত কোনো লোক আমাকে এই নামটা দেয়নি, আচ্ছা আমি নিজে নিজেই নামটা নিয়েছিলাম যে আমি হিরো হব। কিন্তু আমি কোনোদিন জানতেছিলাম না যে আমি বাংলাদেশের এবং সারা বিশ্বে আমাকে চিনবে, তো এইরকম একটা হিরো হব, তা আমি জানতেছিলাম না। এটা উপর আল্লাহরই মনে করেন ভালোবাসা আর কি, এত রাস্তা সেই জায়গা থেকে হয়ে গেছে। তো এই যে নামের সামনে হিরো জুড়ে দিলেন, হিরো হলেন, ব্যক্তি জীবনে আসলে কি হিরো হতে পেরেছেন? ব্যক্তিগত জীবনে অবশ্যই হিরো হয়েছে, কারণ আমি প্রতিটা কাজে সংগ্রাম এবং বাধা পেয়েছি, কিন্তু সে কাজটা টপকে আমি পার হয়েছি, তখন মনে করেছে না আমি হিরো হয়েছে এই কাজও। আমি কাজগুলো যখনই মনে করি সাকসেসফুল করতে পারি, তখন আমি নিজেকে মনে করি এই কাজগুলো আমি এখন হিরো হয়েছি। সেই জায়গায় মনে হয় যে আসলে হিরো আপনি হিরো হয়েছেন। একটু ভাবির কাছে ফিরতে চাই, কেমন যাচ্ছে সময়? আলহামদুলিল্লাহ ভালো। এখন কি নিয়ে ব্যস্ত সময় কাটছে আসলে? যেহেতু এখন শীতের সিজন, তো শীতের সিজনে হচ্ছে মানুষ একটু বসে থেকে আনন্দ পেতে বেশি পছন্দ করে। আমরা এখন বিভিন্ন স্থানে শো নিয়ে ব্যস্ত আছি, স্টেজ পারফর্ম নিয়ে দুজনে মিলেই করছে? দুজনে মিলেই, হ্যাঁ। এই যে স্টেজ পারফর্ম করা, বিভিন্ন জায়গায় যাওয়া, সেখানে মানুষের দর্শকদের আগ্রহটা কেমন দেখছেন? আসলে আমি বাংলাদেশের ধরতে গেলে 64 জেলায় শো করেছি আলমের সাথে। ইভেন আমি বাংলাদেশের বাইরে গিয়ে কলকাতায়ও আমি অনেক শো করেছি। শুধু বাংলাদেশ বলতেই না, কলকাতার মানুষও তাকে এত পরিমাণে ভালোবাসে, হয়তো আড়ালে পিছনে হয় না যে পেছনে মানুষের পেছনে অনেক গালি দেয়, তো সামনে এসে হয় কি, ও মাই গড আপনার এত বড় ফ্যান আমি, আপনি চিন্তাই করতে পারবেন না আপনাকে কত ভালোবাসি। তো এই জিনিসটা আমি ফেস করি যে আলমের সামনে কত ভালোবাসা দেখায় মানুষ, কত কত ভালোবাসা দেখায়। সবটাই তো আর ফলস না, সবটাই মিথ্যা না, অনেক অনেক মানুষই তাকে ভালোবাসে, আমি সেটা দেখেছি। ইভেন অনেক হয় না যে বলে যে আলমকে যারা পছন্দ করে মূর্খরা, কিন্তু না, অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষিত ছেলেপেলে বা অনেক কর্মকর্তা যারা অনেক বড় স্থানে আছেন, তারাও আলমকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। যেটা হয় যে আসলে মানুষ পিছনে গালাগালি করে, অনেক কথা বলে, কিন্তু সামনে গেলে ভালোবাসাটাই দেখা একেবারে উল্টাটা, একদম উল্টা। হ্যাঁ, আলমের সামনে আমি আজ পর্যন্ত এই যে 3 বছর প্লাস আমি আলমের সাথে আছি, আজ পর্যন্ত কেউ সামনে এসে বলল না যে ভাই আপনার এইটা ভালো লাগেনি বা এটা নিয়ে ওইটা। তার সামনে এসে সবাই তার গুণগান করে, ভাই আপনি ওই কাজটা করেছেন অনেক ভালো লেগেছে, ভাই আপনি ওই কথাটা বলেছেন না, একদম কারেক্ট কথা বলছেন, একেবারে জায়গা মতো বলছেন, ভালো লাগছে ভাই, এই জন্যই আপনাকে সাপোর্ট করি। কিন্তু সে পিছনে কি করে সেটা তো আমরা দেখি না, আমরা সামনাসামনিটাই দেখি, বা আলমও সেইটাই দেখে। এই জন্যই তো আলম এত দূর আগাতে পেরেছে। আপনার অনেক পদবি, সেই পদবি অনুযায়ী আমরা কিছু জিনিস জানতে চাইব। যেমন আপনি নায়ক হিসেবে আপনার সবচেয়ে জনপ্রিয় ডায়লগ কোনটি, যেটা আপনার কাছে জনপ্রিয়? আমার সবচেয়ে ডায়লগ হলো যে নায়ক হিসেবে আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্তান এসেদের লাগাই মলম, মারবো শালা বগুড়ায়, লাশ পড়বে মাগুরায়। এটা আমার ফেভারিট ডায়লগ সিনেমার মধ্যে আর কি। আচ্ছা, এটা কোন সিনেমা ছিল? সাহসী হিরো আলম। সেই সিনেমা আসলে কতটুকু ব্যবসা সফল হলো? খুব ভালো, সাহসী আলম খুব ভালো করেছে, মারছক্কা ভালো করেছে, টুকাই করলাম, টুকাইয়ে খুব ভালো আমরা করেছি। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের আমার সিনেমাগুলো আছে বেশিরভাগই বাধার মধ্যে, আমার জীবনটা যেরকম সংগ্রাম লড়াই, সিনেমাগুলো মনে করি লড়াই সংগ্রামের মধ্যে রিলিজ। যেমন সাহসী আলম যখন রিলিজ করি, সারা বাংলাদেশে মনে করেন করোনার টাইমে হলগুলো বন্ধ হয়ে থাকে, হলগুলো কেউ খুলতে থাকে না। যখন হল খোলার অনুমতি পেলাম, কোনো প্রযোজক কোনো সিনেমা রিলিজ করতে থাকে না। আমি তখন আমি ঠিক আছে সাহসী আলম সিনেমা দিচ্ছি, আপনার হল খোলেন। আমার ওই সিনেমাটা কিন্তু আবার হল খোলা হলো। আবারও দেখেন দেশের মধ্যে 5 আগস্টে যে আমাকে যে গণ্ডগোলের আন্দোলনের পরে দেশের হলে দর্শক নাই, লোকজন জানা, এর মধ্যে কিন্তু আবার আমি রিস্ক নিয়ে আমার মনে করেন বাচ্চাটা কিং সিনেমা আবার রিলিজ করলাম। আচ্ছা, এই যে গত মাসে রিলিজ হয়েছে। তো প্রতিটা সিনেমাতে আমি এমন টাইমে রিলিজ করি যে আমি সংগ্রাম লড়াই রিলিজের টাইমে জীবনের সঙ্গে যেন সংগ্রামটা একেবারে মিলেমিশে আর পিছিয়ে ছাড়ে না, আমার জীবনে সংগ্রাম লড়াই পিছু ছাড়ে না। এখন পর্যন্ত কতগুলো গান গাওয়া হয়েছে? আমার নিজের গান কণ্ঠে প্রায় 50টির মতো গান করেছি। 50টির মতো? সেই জায়গা থেকে যদি একটা প্রিয় গান দর্শকদের শোনাতেন।
আসলে প্রিয় আপনার গান বলতে কি আপনার সবই আমার নামের উপরে গান আছে, বগুড়ার পোলা হিরো আলম, বগুড়া আঞ্চলিক গান আছে, বিভিন্ন দেশের ভাষায় হয়তো গান করেছি। আসলে মূলত আমি তো কোনো সিঙ্গার বা শিল্পী না, আর আমি এটা জীবনে দাবিও করবো না যে আমি সিঙ্গার কি শিল্পী। আমি একজন আর্টিস্ট হতে চাই, একজন হিরো হতে চাই, আর বাইরে কিছু না। আর গানগুলো জাস্ট জনগণকে একটু বিনোদন দেওয়ার জন্য গানগুলো করি, আর বাইরে কিছু না। আচ্ছা, একটা প্রশ্ন যদি করি, মানুষ আমরা দেখি অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ফানি ভিডিও বানালে আর তারা বেশি একটা সমালোচিত হয় না। আপনিও তো গান করেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য, সিনেমা করেন বিনোদন দেওয়ার জন্য, কিন্তু আপনি যখন করেন তখনই এটা সমালোচিত হয় কেন আসলে? আসলে অনেকে মনে করেন অনেক হলে দেখতে স্মার্ট, ওদের অনেক টাকা পয়সা আছে, অনেক সুন্দর কোয়ালিটির কাজ করেছে, এই কাজটা মনে করেন ভাইরাল হয় না, জনগণ দেখে না। তো হিরো আলম মানে কি উল্টোপাল্টা গান করে, গানে শুন নেয়, ব্যাসুটে গান করে, তার গানগুলো ভাইরাল হয়। এই যে গানগুলো তারা মনে করি অ্যাকচুয়ালি একটা হিংসে, আচ্ছা, তাদের হিংসার জায়গা হিংসের থেকে জায়গা থেকে সমালোচনা করে। সমালোচনাগুলো মনে করেন ছড়ে দেয়। আচ্ছা, একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। আমি তো কোনো শিল্পী নাই, কি গান শোনাবো? গান তো গেয়েছেন, সেই জায়গা থেকে যে কোনো একটি গান। আচ্ছা, আমি আমার নামের উপর একটা গান আছে, ওইটাই গাই। আচ্ছা, হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়ে এমন, আমি এসেছি আমাকে দেখাতে, সুন্দরীদের বলছি হাই, হেভি ঝটকা আছে আমার শো আছে, বুকে টাকারই আগুন, কাকা লাগবে কয়গুণ, কাকে মনটা দিব কাকে দিব দিল, আমি সোজা পথে চলি, বুক খুলে কথা বলি, তবে চ্যালেঞ্জ করলে করবো খতম, বগুড়ার পোলা, বগুড়ার পোলা হিরো আলম, বগুড়ার পোলা হিরো আলম। আচ্ছা, এইটুকুই। ভাবি গান পারেন কিনা? ভালো হয়েছে গান। গানও পারে না, গান পারে হলে যে আমার আপা পারে। যেহেতু আমার বড় বোন সিঙ্গার, প্লেব্যাক একটু করেছে, টুকটাক খুব গান। সুন্দর কণ্ঠ তার। ও গান গাইতে পারে, আমার লাগেন বেসুরে। আচ্ছা, বেসুরে গান। আচ্ছা। সিঙ্গার না। আচ্ছা, দুজনের যদি একটু গান শুনি কেমন হবে? আমি ওনার সাথে গান গাইতে আচ্ছা, পারি। তুমি, তোমার সাথেও আমি গাবো না, যাও। ইস আইছে, ইস আমি ভালো গাই। ইস আচ্ছা গাও, আচ্ছা, একটু প্রমাণ তুমি হয়ে গাও, যাও। তুমি গাও, তুমিও গাও। গাও শুরু করো। তুমি যেহেতু এত বিখ্যাত সিঙ্গার, তোমার এত আমি যে এত গান পপুলার গান, তোমার সাথে তো আর আমি টেক্কা দিয়ে পারবো না, তাই না? আমার সাথে গান গাইতে হলে তো আমার তাহলে আরবি গান গাও, উগান্ডা গাও, চাইনিজ গাও। তুমি গাও, তুমি গেয়ে শোনাও। তুমি স্ক্রিপ্ট দেখে দেখে গাইছো, এখন একটু গায়ে গায়ে শোনাও। আচ্ছা, শোনাও, তুমি শুরু করো। ধরা পড়ে যাবে এখনই, দেখবেন ভাইয়া। শোনাও শোনাও আপনি এভাবে হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন? একদম। আচ্ছা, যে কোনো আপনি সিঙ্গার, আপনি নতুন একটা কোন গান বলতে বলেন তো, না দেখে বলতে পারেন। না, বাংলাটা তো তাও মনে থাকবে, বাট তুমি একটা উগান্ডা গান, এখন ওই যে উগান্ডাটা শোনাও। আচ্ছা, ও গানটা যে গান আমি গেয়েছি, বাংলাদেশে বড় বড় যারা সিঙ্গার আছে তাদেরকে বলো তো ও গানটা গাইতে পারে কিনা। কোনটা? হুক্কা হুয়া? হ্যাঁ, বলো তো দেখি। আচ্ছা যাও। শুনি, আমরা একটু গানই শুনি, আপনাদের দুজনের কাছ থেকে গান শুনি একটু। বলো। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। কনফিউজ, আমি নার্ভাস। আমি এসব গান গাই না, আমি উল্টো পাল্টা গান গাই। আপনি 10-এ কত দিবেন তাকে, এই যে গান গাইলেন? 10-এ ওই সিঙ্গার না, 10-এ 10 তুমি করতে থেকে 10-এ দেওয়া দেবে না, 2 পাতে পারে। 2। আচ্ছা আচ্ছা, আমরা গান শুনছিলাম, গান থেকে একটু ব্যক্তি জীবনে ফিরতে চাই। এখন আসলে আপনাদের যে ব্যস্ততাটা, সেটা বলছিলেন যে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এই করছেন, কিন্তু হিরো আলম ভাইয়ের কাছে আসতে চাই। নির্বাচন নিয়েও কথা হলো, সামনে নির্বাচনে আপনাকে দেখছি কিনা? আমি রাজনীতি একবারই ক্লোজ করে দিয়েছি, আমি আর নির্বাচন করব না, রাজনীতি নিয়ে কথা বলবো না। দেশের মনে করেন যেখানে যে আন্দোলন সংগ্রাম, হিরো আলম যে কথাবার্তা বলতেছে, এইটাও আর বলবে না। আমি রাজনীতিতে ফলাফল যোগ বিয়োগ আমি নিজে নিজে হিসেব করেছি, তে লাস্টের ফলাফলটা কি, যোগ বিয়োগ গুণ সব ভাগ করে দেখে আমাদের ফলাফলটা 0। 0 কেমন করে? ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা ক্ষমতা যখন ছিল অত্যন্ত তারা মারামারি করছে, মানুষকে হত্যা করছে, জনগণ লুটপাট করছে।
এরা এখন নির্বাচন থেকে যাওয়ার পরে পরে এখন কি বর্তমানে কি এরকে ক্ষমতা হারানোর পরে তাদের টাকা যত আছে সব কিন্তু আবার জনগণ লুটপাট করে খাইতেছে, সরকার তাদের টাকা নিয়ে আসতেছে, বাদ বাকি টাকাও দিল, সময় বাদ বাকি ধরা পড়ে জনগণের মার খেলো এবং তাদেরকে জেলখানায় রাখা হলো। সেম টু মনে করেন বিএনপি আবার যখন ক্ষমতাতে আসবে এরাও এরকম লুটপাট করে খাইলো, ধরেন মনে করেন তারাও মনে করেন মানুষ হত্যা করলো, ক্ষমতা দেওয়ার পরে তারাও মনে করেন জেলখানায় গেল। তাহলে রাজনীতি তো হিসেব করে মনে করেন মানুষের শেষ ঠিকানা তাতে জেলখানা অথবা মৃত্যু। তাহলে এই রাজনীতি করে আপনি কি করবেন? কারণ মানুষের দেশও ভালোবাসার যে রাজনীতি সেইটা আর নাই। এখন দেশ নিয়ে চিন্তা ভাবনা, জনগণ নিয়ে চিন্তা ভাবনা করা, এই রাজনীতি আর মানুষ নাই। তারা ওই ক্ষমতা চেয়ে দেওয়ার পরে তাদের রূপটা চেঞ্জ করে ফেলে, তার ব্যাংক ব্যালেন্স, তারপরে তারা মনে করেন আপনি কাকে মারছেন, ক্ষমতা চাই গেলেন তাকে কীভাবে মারা হবে, তারপরে কীভাবে আপনি জায়গা জমি দখল করা হবে, এইটা নিয়ে তারা ব্যস্ত। মানে মানুষ বা দেশের চিন্তার চেয়ে নিজের ক্ষমতা কেন্দ্রিক চিন্তাটাই বেশি। চিন্তা তাহলে এই রাজনীতি কী হবে? এখন মনে করেন দেশের রাজনীতি দল পাল্টে গেলে আপনি তাকে মারতেছেন, তাকে জেলখানায় ধরে নিয়ে যাইতেছেন, তাহলে এই রাজনীতি করে লাভ কি? সেই রাজনীতি দরকার পরিবর্তন কি সম্ভব কিনা আপনার কি মনে হয়? এইটার পরিবর্তন সম্ভব, কিন্তু সে সম্ভব তো আর লোক নাই। কারণ এটা সম্ভব, আপনি দেশকে ভালোবাসতে চান, আপনি জনগণের লুটপাট করা ছেড়ে দিতে হবে, রক্ত ঘামানো টাকা মেরে খাওয়া বন্ধ করতে হবে, আপনি প্রতিহিংসার শিকার থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আপনি জনগণও আপনাকে মারবে না, জেলখানা তো আপনাকে যেতে হবে না, এবং মনে করেন মানুষের ভালো দল চান, আপনারও ক্ষতি হবে না। পরিবর্তন কিন্তু এই জিনিসটা আমাদের ভিতর নাই। কারণ আমরা ওই ক্ষমতা পাওয়ার পরে আমাকে নিজের পোশাক পাল্টানোর মধ্যে আমরা নিজেরাও পাল্টে যাই। এই পরিবর্তনটা না। বর্তমানে দেশের যে অবস্থা আপনি দেখান যে আমরা ভালো আছি, দেশ স্বাধীনের পরে আপনি দেখান যে কোনো একটা ব্যক্তি ভালো আছে, ব্যবসা বাণিজ্য নাই। এই যে দেশ যাবে একজনকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে, মনে করি বিএনপি কারে কারে মারছে তাদেরকে মারছে, বিএনপি ধরুন ক্ষমতা আসবে আওয়ামী লীগ কারে কারে মারবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তা দেশের আপনি আলু বাগন, তরকারি, চাল ডাল এগুলোর তো কোনো আপনি ব্যবস্থা নিতে নেন। দিন দিন খাদ্য দিয়ে এত দাম বাড়তেছে, আপনি এইটা নিয়ে চিন্তা আপনার নেই। সবাই তো আপনি ক্ষমতা চেয়ারটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। তাহলে দেশকে আপনি ক্ষমতা কারে দেবেন? এই দেশটা ভালো করবে কে? সে লোকটাকে। এরা তো প্রতিহিংসার শিকারটা ভিতর থেকে যাইতেছে না, লুটপাট করে কিভাবে খাবে এইটাই তো যাইতেছে না। তাহলে দেশ পরিবর্তন কোথায়? আপনি এই চিন্তা যতদিন বাদ দিতে না পারবে ততদিনে আসলে ভালো কিছু হওয়ার না, সুযোগ নেই। ভালো কিছু হওয়ার কোনো সুযোগই নাই। আর আমি মনে করি সুযোগ নাই দেখে, এবং আমার দ্বারা মনে করি এটা হবে না। কারণ আমি 70 পথে ছিলাম অল টাইম, মানুষের সাথ দিতে পারি না। সে যত বড়ই এমপি মন্ত্রী হোক না কেন আমি কথা বলি, এই কারণে আমাকে দেওয়া হবে না। আর কারণ আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করার পরে 2 বার আমি পাস করেছি। পাস করার পরে তারা আমাকে ক্ষমতা দেয়নি। তাহলে আমি ক্ষমতা পাওয়ার পরে তো ক্ষমতা না দেওয়া হয়, যে আপনি এই সরকার মনে করেন আসার পরে আমাকে ক্ষমতা দেবে তার কি শিওর? আচ্ছা, সেজন্য রাজনীতি থেকে একেবারে দূরে সরে যাচ্ছেন। একেবারে দূরে সরে যাবো, কারণ আমাকে দেওয়া হবে না, কারণ আমি সাথ দিতে পারিনি মানুষও। আচ্ছা, একটু ভাবির কাছে ফিরতে চাই। সিনেমা জগতে একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক। আসলে এটা কি সত্য? আমি ফেস করিনি অ্যাকচুয়ালি। মিডিয়াতে অনেকেই অনেক রকমের হয়রানির শিকার হয়, আমি যেটা মানে শুনি, বাট আমি এটার ফেস করিনি। অনেক মেয়েকেই শুনি যে আমাকে এই কাজটা অফার করা হয়েছে, কিন্তু এটার পরিবর্তনে আমার কাছে কিছু চাওয়া হয়েছে, যেটা কমন এখনকার মেয়েরা বলছে যেটা। তো আমি মনে করি যে যেমন তার সাথে তেমনটাই হয়। গিভ অ্যান্ড টেক তাদের সাথেই হয় যারা ওই গিভ অ্যান্ড টেকের যোগ্য। যারা গিভ করতে চায় তাদের সঙ্গে টেকের বিষয়টা আসে। হ্যাঁ, রাইট। গিভ অ্যান্ড টেকের ওই স্থানটায় তুমি যাবেই কেন? ওরকম জায়গায় তুমি যাবেই কেন যে ওইখানে তোমাকে গিভ অ্যান্ড টেকের হচ্ছে একটা ওরকম একটা ছুড়ে দেওয়া হবে যে তোমাকে এই কাজটা দিচ্ছি, এর বিনিময়ে আমাকে কিছু একটা দাও। ওরকম স্থানে তুমি যাবেই বা কেন? আচ্ছা, এই সিনেমা জগৎ নিয়ে যদি একটু বলি, এক্ষেত্রে অনেকের অভিযোগ যে দিন দিন সিনেমা জগতে অশ্লীলতা বাড়ছে, অপসংস্কৃতি বাড়ছে, বিভিন্ন ধরনের যে সমাজ নষ্টের যে একটা ভিত্তি তৈরি হচ্ছে এই জায়গায়, সেটা আপনারা বিশ্বাস করেন কিনা? দুজনের কাছেই জানতে চাই। অবশ্যই করার কারণ হচ্ছে কি, এখন প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল ফোন, আর ওই মোবাইল ফোনের মধ্যেই যত বাজে কাজগুলো হয়। যেমন অশ্লীলতা কিভাবে হয় দেখেন, প্রত্যেকটা মানুষই এখন ফেসবুক চালায়, প্রত্যেকটা মানুষই কি করে, ইউটিউবে একটা নিজস্ব চ্যানেল খুলে ফেলে। কিন্তু এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক বড় কিছু,
এটা এখনকার মানুষ বুঝতেই চায় না, এখনকার অনেক ছেলেপেলে বুঝতেই চায় না। নিজের মতো করে একটা কন্টেন্ট বানিয়ে ছেড়ে দেয়, দেন দেখা যায় হচ্ছে ওইটা নিয়ে ওই যে মনে হয় যে এটা মিডিয়া থেকে আসলো, কিন্তু এটা মিডিয়া থেকে যায়নি, এটা মানে পার্সন থেকে আসছে, ব্যক্তি পার্সন থেকে আসছে আর কি, এই অশ্লীলতাগুলো আর কি। হিরো আলম ভাই, আসলে বর্তমান মোবাইল যেমন মানুষের উপকার করেছে, তেমন আমাকে দেশের ক্ষতিও হয়েছে সারা বিশ্বে মনে করেন। কারণ এই মোবাইল যদি না থাকতো অনেক কিছু মনে করেন ধ্বংস হতো না। যেমন মনে করেন আজকে সিনেমার ব্যবসা বলেন, এই মোবাইলের কারণে কিন্তু ধ্বংস হয়েছে। এই যে মানুষের পরকীয়াটা বেড়েছে, এটা মোবাইলের কারণে হয়েছে। মানুষের মনে করেন আজকে হাইজাকাত, খুন এই মোবাইলের কারণে কিন্তু বেড়েছে। এটা যেমন আমাদের উপকার করেছে তেমন ক্ষতিও করেছে। যেমন আমরা সহজে কিছু দরকার লাগে একটা মোবাইলের মাধ্যমে এখনও পেয়ে যাই আমরা, এটা কিন্তু আমাদের উপকার করছে। আগে আমরা যে কোনো একটা খবর নিয়ে গেলাম, চিঠি পাঠাতাম, 7 দিন ধরে মোবাইলের এটা ওয়েট করতেছিলাম, এটা কিন্তু আমরা মেয়ে এখনও সেকেন্ডে আমরা সব কিছু পেয়েছি। তেমন মোবাইলে আমাদের যেমন উপকার হয়েছে তেমন দেশের ক্ষতিও হয়েছে। আসলে এই অশ্লীলতা বন্ধে কি আপনাদের কিছু করার নেই? হ্যাঁ, এটা আমাদের কিছু করার নেই, এটা আপনি করতে পারে সরকার এবং সাইবারে যারা আছে, ডিজিটাল যারা অন্যায় কারা করতেছে, আপনারা মনে করেন যখন মনে করেন একটা অশ্লীলতা কাজ করতেছে, আপনি তাকে সাথে সাথে আপনি একটা অ্যাকশন নেওয়া হয়, তাদের দেখে কিন্তু লোকজন বলবে না এই কাজটা করলে তো আমাকে রিমান্ডার নিতে পারে, আমার জরিমানা হতে পারে। এই যে আমরা আইন করি, সেই আইনটা কিন্তু সাথে সাথে আমরা কার্যকর করতেছি না, এই কারণে তাদের সাহসটা দিন দিন বেড়ে গেছে। এটা একমাত্র সরকারই পারে কঠোর ব্যবস্থা নিয়ে এটা আপনি বন্ধ করতে। আচ্ছা, আমরা কিছু ঝটপট প্রশ্নে যেতে চাই, উত্তর খুবই সংক্ষিপ্ত হবে। আমি প্রশ্ন করছি, আপনি কি এখন কোটিপতি? না। তাহলে কি? আমি একটা মনে করেন সাধারণ মানুষ, মধ্যেও মনে করেন যে কোটিপতি এখন হতে পারিনি। আচ্ছা, ক্রিকেটার মুশফিকুর রহিম আপনার সঙ্গে একটি সেলফি তুলেছিল, এবং সেই সেলফির পরে কি আপনার জীবন বদলে গেছে? না, সেলফি তো আপনি জীবন বদলাতে পারে না, আমার জীবন বদলাতে পারে উপরওয়ালা আল্লাহ, এরা তো মানে সব ওসিলে আমরা সবাই। আপনি কি মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছিলেন? না, আমি তাদের সাথে তাদের মনে করেন একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম, গিয়েছিলাম। আসলে আমি জাতীয় জনক বঙ্গবন্ধু আমি মাজার কোনোদিন দেখিনি। আচ্ছা, আমি শহীদ জিয়া রহমানের মাজারে গিয়েছিলাম, কিন্তু তার মাজারে যাই। আমি যখন বাইরের দেশে যাই, অনেকে জিজ্ঞেস করতো আপনি বঙ্গবন্ধুর মাজার দেখেছেন, ওই টঙ্গিপাড়া গিয়েছিলেন? আমি কোনো না, কোনোদিন যাইনি। তো মনে করলাম একদিন দেখি টঙ্গিপাড়া যাবো, যে আমাদের বঙ্গবন্ধু মাজারটা দেখার জন্যে। তারপরে একটা সংগঠন থেকে আমরা বলে আমরা অনুষ্ঠানে যাব, তুমি আমাদের সাথে যাবা কিনা, তো চলো যাই ঘুরে আসি। তো মনে করলাম আমি তাদের সাথে এক পাক যাই ঘুরে আসি। তো আপনারা কাগজ কলমে কেউ তো বলতে পারে যে হিরো আলম কোনো সংগঠনে যোগ দিয়েছে, আমি যে কোনো ব্যানারে তাদের সাথে গেলে যাওয়ার পরে তারা আপনি হঠাৎ করে বলতে হিরো আলম আমাদের পরিবারের একজন। তো এখন বলার মতো একটা কথা আলাদা, যে আমি তো কোনো পরিবারে দিলেও মনে করেন যোগ দিতাম, তাহলে আমি প্রতিবার স্বতন্ত্র থেকে কেন নির্বাচন করি? আচ্ছা, আপনার পেশা কি বর্তমানে? বর্তমানে মিডিয়া নিয়ে আছি। আচ্ছা, সেক্ষেত্রে কি বলা যেতে পারে? আপনাকে ইউটিউবার নাকি নায়ক নাকি গায়ক, কোনটা আসলে মনে হয় যে আসলে আপনাকে বলা উচিত? আসলে মূলত আমি একজন অ্যাক্টর, একজন প্রযোজক, একজন নায়ক বলতে পারেন, আর মূলত আমি কাজ পাগল লোক একজন। ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, পরিণয় হলো, কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে অনেকবার, সেই জায়গায় বলতে চাই, আপনি ভাইয়ের কততম স্ত্রী? আমার দিক থেকে আমি প্রথম, আপনি মানে আমি নিজে থেকে মনে করি। সাকিব খানের সঙ্গে যদি অফার পান, সিনেমা করবেন কিনা? না, অপশন নেই, শুধু ভাইয়ের সঙ্গেই করবেন? করছি তো, আমরা একক জুটি আছি, করতে চাই না। অন্য কারোর সঙ্গে করতে চান না? না। আচ্ছা, ভাই রাজনীতিতে আসতে যাচ্ছেন, আপনি আসবেন? অসম্ভব, আমিই তো তাকে না করি। আরো রাজনীতিকে কেন ঘৃণা করেন? ঘৃণা করারই কথা, কারণ রাজনীতিতে এখন মানুষ কি পাচ্ছে? ঘৃণা ছাড়া তেমন কিছু নেই তো রাজনীতিতে। রাজনীতি ছিল অনেক দিন আগে, যেটা কিনা মানুষ ভালোবাসা পেত। অনেক আগে রাজনীতি কারা করতো? টাকা পয়সাওয়ালা লোক করতো রাজনীতি। আর এখন কারা করে? আপনার টাকা ছাড়ার লোকরা করে টাকা পয়সার মালিক হয়ে যায়। আচ্ছা, আপনার ক্রাশ কে? হিরো আলম। আপনার প্রিয় নায়ক? হিরো আলম। গায়ক? হিরো আলম। দুজনেরই ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যে জুটিটা সারা বাংলাদেশে খুবই অল্প সময়ে খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমরা সামনে আরও ভালো কিছু কাজ করতে চাই,
পাশাপাশি আমরা জনগণের কিছু সেবামূলক কিছু কাজ করি, এই কাজটা করে দিতে চাই। আর ভালো ভালো কিছু কন্টেন্ট আমরা জনগণকে উপহার দিতে চাই, যে কন্টেন্টের মাধ্যমে জনগণ কিছু শিক্ষা পাবে। সেম সেম অ্যান্সার। ভালো কাজ করতে চাই। আর ইদানিং আমরা খুব ফানি ভিডিও বানাচ্ছি, যেটা দেখে মানুষ খুব হাসে। মানে মানুষকে হাসাতে কজন পারে বলেন? আমরা হাসাচ্ছি মানুষ। খারাপ লাগছে না যখন আপনাদের দেখে হাসছে মানুষ? আমরা তো সফল, খারাপ লাগবে কেন? মানে আমরা এই সফলতাটা কয়জন পাই বলেন? মানে হিরো আলম মানে এমন ফানি কাজ করেছে, এমন ফানি ভিডিও মানুষকে উপহার দিয়েছে যে হিরো আলমকে দেখলেও মানুষের হাসি পায়। মানে এত ফানি ভিডিও করেছে, মানে এত সফল সে। আচ্ছা, আপনার একটা সিনেমার ডায়লগ দিয়ে শেষ করতে চাই। আলম, তুমি আমাকে ভুলে যাও। আমার ভাইদেরকে তুমি চেনো না, ওরা আমাকে তোমার কাছে কখনোই যেতে দিবে না, তোমার হতে দিবে না ওরা। তুমি আমাকে ভুলে যাও আলম, ভুলে যাও। না রিয়া, আমি তোমাকে ভুলতে পারবো না। তোমার বাবা মা যতই আমাকে অত্যাচার করুক না কেন, আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এশিয়ান টিভিতে সমস্ত যারা কলা কৌশলী আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত সুন্দর একটা আড্ডা অনুষ্ঠান আমাদেরকে আনার জন্য আরও বেশি বেশি ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত আছেন সবাইকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।